প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। প্রথমেই আজকের পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসের ধারাবাহিকতায় আজ তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলো আমরা দেরি না করে আজকের পাঠে অংশগ্রহণ করি। আজকের পাঠ খলিফা ওমর বিন আব্দুল আজিজের শাসনকাল। এই পাঠের মাধ্যমে তোমরা যে সমস্ত বিষয় জানতে পারবে তা হলো, তোমরা শুরুতেই ওমর বিন আব্দুল আজিজের পরিচয় সম্পর্কে জানতে পারবে, তার শাসনতান্ত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল সেই বিষয়ে জানতে পারবে ওমর বিন আব্দুল আজিজের ধর্মনীতি, মাওয়ালি নীতি, তার রাজস্ব সংস্কার, তার বৈদেশিক নীতি এবং সবশেষে তোমরা জানতে পারবে উমাইয়া বংশের পতনে তিনি কতটুকু দায়ী ছিলেন সেই বিষয়ে তোমরা জানতে পারবে। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে খুশি হবে যে মুয়াবিয়া কর্তৃক প্রতিষ্ঠিত উমাইয়া খিলাফতের যে কয়জন শাসক ইতিহাসে স্থান দখল করে আছেন তাদের মধ্যে ওমর বিন আব্দুল আজিজ ছিলেন অন্যতম। ওমর বিন আব্দুল আজিজ উমাইয়া খিলাফতের অষ্টম খলিফা ছিলেন। চলো আমরা ওমর বিন আব্দুল আজিজের পরিচয় জেনে নিই। ওমর বিন আব্দুল আজিজ 682 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আব্দুল আজিজ, যিনি ছিলেন আব্দুল মালিকের ভাই। তার মানে প্রথম মারওয়ানের পুত্র ছিলেন আব্দুল আজিজ। সেই আব্দুল আজিজের পুত্রই ওমর বিন আব্দুল আজিজ। তার মাতা ছিলেন উম্মে আসেম লায়লা। উম্মে আসেম লায়লা ছিলেন দ্বিতীয় খলিফা রাশিদিনের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হিসেবে খ্যাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৌহিত্রী। ওমর বিন আব্দুল আজিজ ইতিহাসে দ্বিতীয় ওমর নামেও পরিচিত। তোমরা জেনে থাকবে ইসলামী অনুশাসন এর ভিত্তিতে ওমর বিন আব্দুল আজিজ শাসন কার্য পরিচালনা করেছিলেন বিধায় ওমর বিন আব্দুল আজিজকে দ্বিতীয় ওমরও বলা হয়। সেই সাথে ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামী অনুশাসন শরিয়া মোতাবেক তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন বিধায় তাকে ইসলামের পঞ্চম খলিফাও বলা হয়ে থাকে। অর্থাৎ ওমর বিন আব্দুল আজিজ ছিলেন উমাইয়া অন্যান্য খলিফাদের চেয়ে ব্যতিক্রম একজন খলিফা। তার সরলতা, উদারতা, তার উদার নীতি এবং চারিত্রিক মাধুর্যের জন্য তিনি উমাইয়া সাধু বা উমাইয়াদ সেইন্ট নামেও পরিচিত। তোমরা জেনে থাকবে আব্দুল মালিকের মৃত্যুর পর খলিফা হিসেবে নির্বাচিত হন তার পুত্র প্রথম ওয়ালিদের মৃত্যুর পর
715 থেকে 717 খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়া খলিফা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন আব্দুল মালিকের অপর পুত্র সুলাইমান। সুলাইমানের মৃত্যুর পর ওমর বিন আব্দুল আজিজ 717 খ্রিস্টাব্দে খলিফা হিসেবে নির্বাচিত হন। তিনি 717 থেকে 720 খ্রিস্টাব্দ পর্যন্ত খুব মাত্র 3 বছরের মতো সময় খলিফা হিসেবে অধিষ্ঠিত ছিলেন। এরপর 720 খ্রিস্টাব্দের দিকে তিনি মৃত্যুবরণ করেন। আজিজ খলিফা হিসেবে অধিষ্ঠিত হওয়ার পর বেশ কিছু নীতির উপর ভিত্তি করে তিনি শাসনতান্ত্রিক কাঠামো দাঁড় করান। তার শাসন নীতিগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো তিনি শুরুতেই যে নীতিতে বিশ্বাসী ছিলেন সেটা হলো সাম্রাজ্যবাদী নীতি উনি পরিহার করেন। অর্থাৎ সম্প্রসারণবাদে বিশ্বাসী তার পূর্ববর্তী উমাইয়া খলিফাদের যে নীতি ছিল সেই নীতি থেকে বের হয়ে এসে তিনি অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনার দিকে মনোযোগ দেন। অর্থাৎ সাম্রাজ্যবাদী নীতি পরিহার করে অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠা করাই ছিল তার মূল লক্ষ্য। এ লক্ষ্যে তিনি পূর্ববর্তী যতগুলো অভিযান ছিল সকল সীমান্ত অভিযান উনি বন্ধ করে দেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তার সাম্রাজ্যবাদী নীতি আলোচনা করতে গিয়ে যে জিনিসটি লক্ষ্য করবে যে তা কনস্টান্টিনোপল বিজয়ের জন্য পূর্ববর্তী শাসকদের সময়ে মাসলামা এর নেতৃত্বে যে বিজয় অভিযান পরিচালিত হয়েছিল সেই অভিযানটিও তিনি বন্ধ করে দেন। অর্থাৎ রাজ্য সম্প্রসারণের চেয়ে সংরক্ষণের দিকে তিনি মনোযোগ দেন, যা ছিল অন্যান্য উমাইয়া শাসকদের থেকে একটি ব্যতিক্রমধর্মী শাসন বৈশিষ্ট্য। এরপর তিনি তার শাসন পরিচালনার ক্ষেত্রে সব ধরনের স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি ও পক্ষপাতিত্বের নীতি বর্জন করে সাবলীলভাবে রাষ্ট্র পরিচালনার দিকে মনোযোগ দেন। এটাও ছিল অন্যান্য উমাইয়া খলিফাদের থেকে একটি ভিন্নধর্মী নীতি। তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন ব্যবস্থা গঠনের জন্য আরব অনারব এবং অন্যান্য যে গোত্র ছিল এই গোত্রদের মধ্যে কোনো ধরনের বৈষম্য না করে যোগ্যতার ভিত্তিতে তিনি বিভিন্ন প্রদেশের শাসনকর্তা নিয়োগ দেন। এক্ষেত্রে পূর্ববর্তী দুর্নীতিবাজ শাসকদেরকে তিনি শাসন ক্ষমতা থেকে অব্যাহতি দেন এবং সেই স্থলে যোগ্যতার ভিত্তিতে যোগ্য শাসকদের স্থলাভিষিক্ত করেন। তার শাসন নীতির আরেকটি বৈশিষ্ট্য হল তিনি হাশিমীয় গোত্রদের প্রতি অর্থাৎ উমাইয়াদের চিরশত্রু হাশেমীয়দের প্রতি তিনি সদয় ব্যবহার করেছিলেন। বিশেষ করে মুয়াবিয়া এবং আলীর দ্বন্দ্বের উপর ভিত্তি করে
প্রতিষ্ঠিত উমাইয়া খিলাফত এর যে কয়েকজন শাসক উমর বিন আবদুল আজিজের পূর্ববর্তী সময়ে শাসনকার্য পরিচালনা করেছিলেন, সেই সময়ে প্রত্যেকেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারের প্রতি নির্দয় আচরণ করেছিলেন। উদাহরণস্বরূপ আমরা লক্ষ্য করতে পারি, মুয়াবিয়া এক ঘৃণ্য প্রথা চালু করেছিলেন যে প্রতি জুম্মাবারে যে খুতবা পাঠ হতো, সেই খুতবায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার উত্তরাধিকারীদের উপর অভিসম্পদ বর্ষিত হতো। উমর বিন আবদুল আজিজ ক্ষমতায় এসে এই ঘৃণ্য প্রথা বাতিল বলে ঘোষণা করেন। এছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিবারের ভরণ পোষণের জন্য ফিদাক নামক একটি বাগান ছিল। এই বাগানটি পূর্ববর্তী খলিফা প্রথম মারওয়ান স্বীয় অধিকারে নিয়ে নেন। উমর বিন আবদুল আজিজ ক্ষমতা অধিষ্ঠিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ফিদাক নামক যে বাগান, সেই বাগানটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনদের হাতে হস্তান্তর করেন। এভাবে তিনি হাশিমিয়াদের প্রতি সদয় ব্যবহার করে হাশিমিয়াদের মন জয় করতে সক্ষম হন। এছাড়াও হাশিমীয় বংশের যোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে উনি নিযুক্ত করেছিলেন। তার শাসননীতির আরেকটি বৈশিষ্ট্য হল, তিনি উমাইয়াদের চিরশত্রু খারেজি সম্প্রদায়ের প্রতিও সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করেছিলেন। তিনি প্রাদেশিক শাসনকর্তাদেরকে নির্দেশ দিয়েছিলেন অপ্রয়োজনীয় অযথা খারেজিদের উপর যাতে কোনো নির্যাতন বা আক্রমণ চালানো না হয়, যে কারণে উমর বিন আবদুল্লাহ আজিজের শাসনামলে খারেজিগণ শান্তিপূর্ণভাবে বসবাস করতে সক্ষম হয়েছিলেন। এবং খুব মজার বিষয় হলো, খারেজিরা উমর বিন আবদুল আজিজ ব্যতীত অন্য কোনো উমাইয়া খলিফাকে খলিফা হিসেবে স্বীকার করে নেননি এবং উমর বিন আবদুল আজিজের শাসন আমলে খারেজিরা কোনো ধরনের বিদ্রোহ বা বিশৃঙ্খলাপূর্ণ কোনো আচরণ করেনি। তারা শান্তিপূর্ণভাবে উমর বিন আবদুল আজিজ এর নীতিকে সাদরে গ্রহণ করেছে এবং তাকে রাষ্ট্রীয় কাজে সহযোগিতা পর্যন্ত করেছে, যা ছিল সত্যি অসাধারণ একটি পদক্ষেপ। উমর বিন আবদুল আজিজের শাসন নীতির মূল লক্ষ্য এবং বৈশিষ্ট্যই ছিল আসলে প্রজাপালন এবং মানবতার সেবা নিশ্চিতকরণ। সব ধর্মের, সব বর্ণের, সকল গোত্রের মধ্যে সাম্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে উমর বিন আবদুল আজিজ একটি চমৎকার শাসনকাল উনি অতিবাহিত করতে সক্ষম হয়েছিলেন। তোমরা পূর্বেই জেনেছ যে উমর বিন আবদুল আজিজ দ্বিতীয় উমর নামেও পরিচিত। এই দ্বিতীয় উমরের ধর্মনীতি অর্থাৎ উমর বিন আবদুল আজিজের ধর্মনীতি নিয়ে এবার আমরা আলোচনা করব। তিনি পরিপূর্ণ ইসলামী অনুশাসনের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা গঠন করেছিলেন। খোলাফায়ে রাশিদিনের যুগে 4 খলিফা যেভাবে
শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। উমর বিন আব্দুল আজিজ তথা দ্বিতীয় উমরও ইসলামী অনুশাসনের ভিত্তিতে শাসনতান্ত্রিক কাঠামো গড়ে তুলেছিলেন এবং সে অনুযায়ী রাষ্ট্র শাসন করেছিলেন। তিনি সাম্রাজ্যবাদী নীতি পরিহার করে যে সমস্ত অঞ্চল তার করায়ত্তে ছিল সেই অঞ্চলগুলোর মধ্যে ইসলামের প্রচার প্রসারের দিকে মনোযোগ দেন। এর প্রেক্ষিতে তিনি মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল খোরাসান, বুখারা, সমরখন্দ, খাওয়ারিজম, নিশাপুর সহ বিভিন্ন অঞ্চলে ইসলাম দ্রুতগতিতে প্রচার প্রসার হতে থাকে। সেই সাথে উত্তর আফ্রিকা, স্পেন এ সমস্ত অঞ্চলেও ইসলাম আরও বেশি ছড়িয়ে পড়ে। দ্বিতীয় উমরের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ যে অবদান তা হল হাদিস শাস্ত্র সংকলন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিস শাস্ত্র নির্ভুলভাবে সংকলনের দায়িত্ব গ্রহণ করেন এবং তার প্রচেষ্টার ফলশ্রুতিতে সিয়াসিত্তা গ্রন্থ রচিত হয়, যা অদ্যাবধি মুসলিম রাষ্ট্রসমূহে মুসলিমরা অনুসরণ করছে। তার এই অবদান মুসলিমরা কখনো ভুলবে না। তিনি অনারব মুসলিমদের মধ্যে যে অসমতা ছিল সেটি দূর করে সমতা বিধান করেন, অর্থাৎ আরব মুসলিমরা নিজেদেরকে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে মনে করত, আর অন্যদিকে অনারব মুসলিম যারা ছিল, নবদীক্ষিত অনারব মুসলিম যারা ছিল, তারা উমাইয়া সমাজে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে সম্মান পেত। এই যে ভেদাভেদ মুসলিমদের মধ্যে, এই ভেদাভেদ দূর করার জন্য দ্বিতীয় ওমর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এই পদক্ষেপের ভিত্তিতে আরব অনারবদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটাও নিরসন হয়েছিল এবং সমতা ভিত্তিতে একটি সুশৃঙ্খল সমাজ উপহার দিতে উনি সক্ষম হয়েছিলেন। দ্বিতীয় ওমর ইসলামী শরিয়া মোতাবেক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করলেও তিনি গোঁড়া মুসলিম ছিলেন না, অর্থাৎ তিনি ধর্মান্ধ ছিলেন না, যে কারণে ভিন্ন ধর্মাবলম্বী যারা ছিল, খ্রিস্টান, ইহুদি, অগ্নি উপাসক এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল, তাদের প্রতি তিনি উদারতা প্রদর্শন করতে সক্ষম হয়েছিলেন। তার সময়ে পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত খ্রিস্টানদের গির্জা, ইহুদিদের সিনাগগ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলো উনি নির্মাণ করেন এবং ক্ষেত্র বিশেষে সেগুলো সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি উদারতার নিদর্শন স্বরূপ তাদের উপর যে জিজিয়া কর আরোপ করা হয়েছিল সেই জিজিয়া কর তিনি হ্রাস করে দেন। এছাড়াও তাদের উপর অর্পিত অন্যান্য করও হ্রাস করে দিয়ে
পরমত সহিষ্ণুতার এক নীতি উনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। সেজন্য দ্বিতীয় উমরের ধর্মনীতি সত্যি ইতিহাসে এখনো ভাস্বর হয়ে রয়েছে। এবার আমরা দ্বিতীয় উমরের মাওয়ালি নীতি নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথমে জানিয়ে রাখি, মাওয়ালি কারা। পূর্বেই বলেছি, আরব মুসলিমদের বাইরেও নবদীক্ষিত মুসলিম যারা ছিল, অনারব যাদের ভাষা ছিল অনারব অর্থাৎ আরবি যাদের ভাষা ছিল না, সেই সমস্ত অনারব অঞ্চলের মুসলিমদেরকে মাওয়ালি বা নবমুসলিম বলা হতো। এই মাওয়ালিরা উমাইয়া সমাজে নিগৃহীত, বঞ্চিত এবং শোষিত ছিল। বৈষম্যের জাতাকলে পিষ্ট হয়ে এই মাওয়ালিরা উমাইয়া আমলে সমাজের মধ্যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিগণিত ছিল। দ্বিতীয় উমর ক্ষমতায় বসে এই বৈষম্যমূলক নীতি পরিহার করে তাদেরকে সামাজিক মর্যাদা দান করেন। যোগ্যতার ভিত্তিতে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে মাওয়ালিদেরকে নিযুক্ত করেছিলেন, যা উমাইয়া শাসনামলের একটি উজ্জ্বল উদাহরণ। কেননা পূর্বের কোনো শাসকই মাওয়ালিদের প্রতি এরকম উদারনীতি প্রদর্শন করেননি। এছাড়া খলিফা আব্দুল মালিকের সময়ে যে রাজস্ব সংস্কার হয়েছিল, সেই রাজস্ব সংস্কারের অংশ হিসেবে হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল মালিকের যে রাজস্ব সংস্কার করেছিলেন, তার সেই সংস্কারের একটি অন্যতম বিষয় ছিল যে অনারব মুসলিম যারা, তাদেরকেও জিজিয়া কর দিতে হবে। দ্বিতীয় উমর লক্ষ্য করলেন যে এই নীতি ইসলামের পরিপন্থী। একই রাষ্ট্রে মুসলিমরা বিভাজিত হবে, এক পক্ষ সুবিধা পাবে, অন্য আরেকটি মুসলিম গোত্র বঞ্চিত হবে। এটা তিনি লক্ষ্য করলেন এবং এ থেকে বেরিয়ে আসার জন্য নবমুসলিমদের অর্থাৎ মাওয়ালিদের উপর ধার্যকৃত বৈষম্যমূলক যে জিজিয়া কর, সেই জিজিয়া কর তিনি উঠিয়ে দিলেন। শিক্ষার্থীরা, তোমাদের এক্ষেত্রে একটু জানিয়ে রাখি, জিজিয়া কর হলো মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের প্রদেয় নিরাপত্তা কর। আর মাওয়ালিরা ছিল অনারব মুসলিম। সুতরাং মুসলিম যেহেতু, তাই আরব মুসলিমদের মতো তাদেরকেও সেই সুযোগ সুবিধা দেওয়ার জন্য দ্বিতীয় উমর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এর প্রেক্ষিতে হাজ্জাজ কর্তৃক ধার্যকৃত বৈষম্যমূলক জিজিয়া কর উনি রহিত করেন। এছাড়াও মাওয়ালিদেরকে যে ভূমিকর দিতে হতো অর্থাৎ খারাজ দিতে হতো, সেই খারাজের পরিমাণও তিনি হ্রাস করেন। তাছাড়া মাওয়ালিদের প্রতি তিনি সদয় আচরণের অংশ হিসেবে যুদ্ধরত সৈনিক পরিবার যেগুলো ছিল, মাওয়ালিদের যুদ্ধরত সৈনিক পরিবারকে বাইতুল মাল থেকে তিনি বৃত্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এই সমস্ত নীতির ফলশ্রুতিতে মাওয়ালিরা সমাজে
একটি ভালো অবস্থানে আসতে সক্ষম হয়েছিল, যা পূর্ববর্তী অন্য কোনো উমাইয়া শাসকদের সময়ে মাওয়ালিরা পায়নি। এবার চলো আমরা দ্বিতীয় উমরের রাজস্ব সংস্কার নিয়ে একটু আলোচনা করব। দ্বিতীয় উমরের বিভিন্ন ধরনের উদার নীতির ফলশ্রুতিতে তার রাজস্ব ব্যবস্থা প্রাথমিক পর্যায়ে কিছুটা ভেঙে পড়েছিল। এই ভঙ্গুর অর্থ ব্যবস্থাকে শক্তিশালীকরণের জন্য তিনি ওলামাবর্গের সাথে পরামর্শক্রমে বেশ কিছু সংস্কার সাধনের চেষ্টা করেন। যেমন সংস্কারের অংশ হিসেবে দ্বিতীয় উমর মুসলিমদের নিকট থেকে জাকাত এবং উসর আদায় করতেন এবং লক্ষ্য করলেন যে যেহেতু অন্যান্য ধর্মাবলম্বীগণ ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর তাদেরকে জিজিয়া কর দেওয়া হতো না, দিতে হতো না, সেজন্য তিনি একটি ঘোষণা জারি করলেন যে 100 হিজরির পর অমুসলিমগণ মুসলিমদের নিকট জমি বিক্রি করতে পারবে না। অর্থাৎ অমুসলিমগণ মুসলিমদের নিকট জমি বিক্রি করলে করযোগ্য জমির পরিমাণ কমে যাবে। মুসলিমদের যেহেতু খারাজ দিতে হতো না, সেজন্য তিনি আদেশ জারির মধ্য দিয়ে অমুসলিমরা যাতে মুসলিমদের নিকট জমি বিক্রি করতে না পারে সেজন্য নির্দেশনা প্রদান করলেন। এছাড়াও তিনি ঘোষণা দিলেন যে 100 হিজরির পর মুসলমান হলেও তাদেরকে খারাজ প্রদান করতে হবে। এছাড়া যথাযথভাবে জিজিয়া আদায় করার জন্য তিনি রাজস্ব কর্মচারীদেরকে কঠোরভাবে নির্দেশ প্রদান করেছিলেন। বিত্তবানদের অতিরিক্ত সম্পদ, উমাইয়াদের মধ্যে যারা বিত্তবান ছিল তাদের অতিরিক্ত সম্পদ রাজকোষে জমাদানের জন্য উনি নির্দেশ প্রদান করেছিলেন। এ লক্ষ্যে তিনি নিজের সম্পদের প্রায় সবটুকুই রাজকোষাগারে জমাদান করেন। বলা হয়ে থাকে খিলাফতে অধিষ্ঠিত হওয়ার পূর্বে দ্বিতীয় উমরের প্রায় 50,000 এর মতো টাকা গচ্ছিত ছিল, যার মধ্য থেকে মাত্র 200 টাকা নিজের জন্য রেখে দিয়ে বাকি টাকা বাইতুল মালে উনি জমা দিয়ে দেন। এছাড়া তার স্ত্রীকে তার নিকট থাকা অলঙ্কারাদিও রাজকোষে জমাদানের নির্দেশনা প্রদান করেন এবং দ্বিতীয় উমরের স্ত্রী তা প্রতিপালন করেছিলেন। এভাবে ভঙ্গুর রাজস্ব ব্যবস্থাকে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থার দাঁড় করাতে উনি সক্ষম হয়েছিলেন। উমর বিন আব্দুল আজিজের বৈদেশিক নীতি। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা দ্বিতীয় উমর তথা উমর বিন আব্দুল আজিজের বৈদেশিক নীতি আলোচনা করব। পূর্বেই তোমরা জেনেছ যে পূর্ববর্তী উমাইয়া শাসকদের যে সাম্রাজ্যবাদী নীতি ছিল, উমর বিন আব্দুল আজিজ সেই নীতি পরিহার করেছিলেন শুধুমাত্র অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং শান্তি রক্ষার জন্য। এ লক্ষ্যে তিনি সকল সীমান্ত অভিযান স্থগিত করেন। তাছাড়া মাসলামার নেতৃত্বে কনস্টান্টিনোপল অবরোধের যে অভিযান সেটিও তিনি স্থগিতের ঘোষণা দেন।
তবে তিনি যে এই শান্তি নীতি ধারণ করেছিলেন তা শুধুমাত্র সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের জন্য উনি করেছিলেন, কিন্তু এর মানে এই নয় যে তার সময়ে বৈদেশিক নীতি খুবই দুর্বল ছিল। প্রয়োজনে তিনি বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছিলেন। আমরা লক্ষ্য করব যে বাইজান্টাইন সাম্রাজ্যে আত্মরক্ষার জন্য তিনি তুর্কিদের আক্রমণের নির্দেশ দেন। এছাড়া ইরাকে হারুরিয়া সম্প্রদায় যখন বিদ্রোহ করলে তিনি সেখানে বিদ্রোহ দমনের জন্য সৈন্য প্রেরণ করেছিলেন। তাছাড়া তার সময়ে স্পেনে বিশৃঙ্খলা দেখা দিলে তিনি স্পেনের শাসনকর্তা আল হুরকে পদচ্যুত করে তার জায়গায় যোগ্য শাসক আল সামাকে নিয়োগ করেন। আল সামা স্পেনে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এছাড়া আল সামা পিরেনিস পর্বতমালা অতিক্রম করে দক্ষিণ ফ্রান্সে আক্রমণ করেন এবং তা দখল করতে সক্ষম হয়েছিলেন। এভাবে আমরা ওমর বিন আবদুল আজিজের বৈদেশিক নীতি যদি লক্ষ্য করি তাহলে লক্ষ্য করব যে তিনি একদিকে যেমন শান্তিপ্রিয় সহাবস্থানে বিশ্বাসী ছিলেন, অন্যদিকে প্রয়োজনের ক্ষেত্রে কঠোর হতে তিনি দ্বিধা হননি। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা উমাইয়া বংশের পতনে দ্বিতীয় উমরের দায় বিচার নিয়ে একটু আলোচনা করব। অনেক ঐতিহাসিক উমর বিন আবদুল আজিজের যে উদার নীতি, এই উদার নীতির কে কটাক্ষ করে উমর বিন আবদুল আজিজকে উমাইয়া বংশের পতনের জন্য দায়ী করেন। তার বিরুদ্ধে আনিত যে অভিযোগগুলো ছিল সেগুলো আমরা একটু লক্ষ্য করব। অনেক ঐতিহাসিক উল্লেখ করেছেন যে তার উদার শাসননীতির ফলে আব্বাসীয় বংশ, আলী রাদিয়াল্লাহু আনহু এর বংশ এবং খারেজিরা শক্তি সঞ্চয়ের সুযোগ পায় এবং এই শক্তি পরবর্তীতে কাজে লাগিয়ে তারা আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, যে কারণে তার উদার নীতি মূলত উমাইয়া বংশের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল বলে বেশ কিছু ঐতিহাসিক মনে করেন। এছাড়া তারা দ্বিতীয় উমরের যে মাওয়ালি নীতি ছিল, এই মাওয়ালি নীতিরও কটাক্ষ করেন। তারা বলেন যে মাওয়ালিরা আরবদের উপর প্রভাব বিস্তারের সুযোগ পায়। মাওয়ালিরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করে উমাইয়া সাম্রাজ্যে দ্বিতীয় উমরের সময়ে প্রভাবশালী হয়ে ওঠে এবং আরবদের উপর প্রভাব বিস্তারের সুযোগ পায়, যা উমাইয়া বংশের পতনকে ত্বরান্বিত করেছিল। তার সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ আনা হয় যে তার সময়ে সাম্রাজ্যের আর্থিক বুনিয়াদ দুর্বল হয়ে পড়ে। এছাড়া তার সাম্রাজ্যবাদী নীতি পরিহারকরণের ফলে অনেকে তাকে সামরিক দিক থেকে দুর্বল ছিলেন বলে মত প্রকাশ করেন।
সামগ্রিকভাবে তার নীতিগুলো উমাইয়া বংশের পতনকে ত্বরান্বিত করেছিল বলে বিভিন্ন ঐতিহাসিকগণ মত প্রকাশ করেন। প্রিয় শিক্ষার্থীরা, তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো চলো এবার আমরা সত্যতা বিচার করার চেষ্টা করব। তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ প্রকৃতপক্ষে সঠিক ছিল না। বিচার বিশ্লেষণের মাধ্যমে আমরা একথাই বলতে পারি যে তার বিরুদ্ধে আনীত অভিযোগ যথার্থ ছিল না, কেননা তিনি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বিধায় মাওয়ালি, আরব অনারব, আব্বাসীয় তিনি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বিধায় আব্বাসীয় বংশের লোকদের প্রতি তিনি সদয় আচরণ করেছিলেন। আরব অনারব বৈষম্য দূরীকরণে তিনি ব্রতী হয়েছিলেন এবং মাওয়ালিদের প্রতি সদয় আচরণ করেছিলেন। মূলত তিনি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যই তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছিলেন, যা তার রাষ্ট্রকে সুসংহত করেছিল, পতনের দিকে ধাবিত করেন। তাছাড়া সামরিক অভিযান বন্ধ করেছিলেন উনি সামরিক দুর্বলতার কারণে নয়, বরং সাম্রাজ্যের শান্তি প্রতিষ্ঠায় ছিল তার শাসন ব্যবস্থার মূল লক্ষ্য। সুতরাং একথা কোনোভাবেই সত্য নয় যে সামরিক দিক থেকে দুর্বল ছিলেন বিধায় তিনি সাম্রাজ্যবাদী নীতি পরিহার করেছিলেন। মূলত তিনি শান্তিবাদী ছিলেন এবং সহাবস্থানে বিশ্বাসী ছিলেন বিধায় সব ধরনের অভিযান উনি বন্ধ করে দিয়েছিলেন। তার সময়ের অর্থনৈতিক ব্যবস্থা কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছিল, একথা সত্য, কিন্তু তিনি উলামাদের সাথে পরামর্শক্রমে রাজস্ব সংস্কারের দিকে মনোযোগ দেন এবং একটি শক্তিশালী অর্থ ব্যবস্থা উনি গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। তাই তাকে অর্থনৈতিক দুর্বলতার কারণে উমাইয়া বংশের পতনের জন্য দায়ী করা কোনোভাবেই সমীচীন হবে না। এছাড়া আরেকটি বিষয় লক্ষণীয় যে উনি যে সমস্ত নীতি গ্রহণ করেছিলেন তার সেই নীতিগুলো তার পরবর্তী যে শাসক ছিল সেই শাসকগুলো গ্রহণ করেননি, যার ফলশ্রুতিতে একটি গ্যাপ তৈরি হয়। এই গ্যাপের ফলশ্রুতিতেই মূলত উমাইয়া বংশের পতন ঘটে। সুতরাং আমরা বলতে পারি উমাইয়া বংশের পতনের জন্য খলিফা ওমর বিন আবদুল আজিজ দায়ী নন, বরং তার পরবর্তী দুর্বল শাসকদের কর্মকাণ্ড এবং তাদের গৃহীত নীতিগুলোই মূলত উমাইয়া বংশের পতনকে ত্বরান্বিত করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসের একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের পাঠ ছিল খলিফা ওমর বিন আবদুল আজিজের শাসনকাল। আমরা এই সমস্ত বিষয় এই পাঠের মাধ্যমে জানতে পারব। শুরুতে আমরা ওমর বিন আবদুল আজিজের পরিচয় জেনে নিয়েছি, তার শাসন নীতি নিয়ে আলোচনা করেছি, তার ধর্মনীতি নিয়ে আলোচনা করেছি, দ্বিতীয় ওমরের মাওয়ালি নীতি কেমন ছিল তা বিশ্লেষণ করার চেষ্টা করেছি, তার রাজস্ব সংস্কার নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা কথা বলেছি তার বৈদেশিক নীতি নিয়ে। সব শেষে আমরা উমাইয়া বংশের পতনে তাকে যে দায়ী করা হয় তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো উল্লেখ করেছি এবং সেই অভিযোগগুলো যে সত্য নয় তা খণ্ডনের চেষ্টা করেছি।
প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তোমরা এই করোনাকালে সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, পাশাপাশি যতটুকু সম্ভব পড়ালেখার মধ্যে নিজেকে পরিব্যাপ্ত রাখো, এই আশাবাদ ব্যক্ত করছি। আবারও সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।